ঘুঘু দেখেছ কিন্তু ঘুঘুর ফাঁদ দেখোনি। আমেরিকা এবং ইসরায়েলকে অবশেষে এই যুদ্ধে প্রলুব্ধ করে ইরান প্রথম দিকে তারা যথেষ্ট ক্ষয়ক্ষতির মুখোমুখি হলেও এখন পাল্টা আক্রমণ দিয়ে যেভাবে আমেরিকা এবং ইসরায়েলকে ক্ষতি করছে, তাতে করে ইসরায়েল এবং আমেরিকা এই মুহূর্তে এমন একটা সিচুয়েশনে পড়েছে যেন ফাঁদে পড়িয়া বঘা কাঁদে রে, অর্থাৎ ছেড়ে দে মা কেঁদে বাসি অবস্থা। আজকে আমেরিকা এবং ইসরায়েলের জন্য সবথেকে কঠিন এবং দুর্দশার একটা দিন তারা পার করেছে। সমুদ্রের বুকে মার্কিন যে বিমানবাহী রণতরীটি সেটা আজকে ধ্বংস হয়েছে ইরানের আঘাতে। ঠিক একইভাবে ইরাকের আকাশে ভূপাতিত হয়েছে তাদের সবথেকে গুরুত্বপূর্ণ রিফুয়েলিং বিমান। একই রাতে ইসরায়েলের দিকে যে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান ও তার মিত্ররা, সব মিলিয়ে এখন পর্যন্ত আমেরিকা এবং ইসরায়েল পাল্টা জবাবটাও দিতে পারছে না। এত বড় বিপর্যয় এবং এত বড় কঠিন সিচুয়েশনের ভিতরে আমেরিকা এবং ইসরায়েল তারা এই যুদ্ধের শুরু থেকে তারা এতটা বাজে পরিস্থিতির ভিতরে পড়েনি। আয়াতুল্লাহ আলী খামেনির পরে তার পুত্র মোস্তফা আলী খামেনি যখন দায়িত্ব গ্রহণ করে, তখন মনে করা হচ্ছিল বা অনেকেই ভেবে নিয়েছিল যে মোস্তফা খামেনি হয়তো তার পিতার পথ অনুসরণ করবে এবং রক্ষণশীল বা অন্যদের প্রতি সিম্প্যাথি প্রদর্শন করবে। কিন্তু প্রথম ভাষণেই মোস্তফা খামেনি তিনি সকলের বুকে, বিশেষ করে ট্রাম্প নেতানিয়াহুর বুকে এবং মধ্যপ্রাচ্যের এই সমস্ত তাদের গোলামি বা তাদের তাবেদার যে শাসকরা রয়েছে তাদের অন্তরে ভয় ঢুকিয়ে দিয়েছে। মোস্তফা খামেনি উল্লেখ করেছে, আমাদের শত্রু কেউ নেই বা কোনো রাষ্ট্র আমাদের শত্রু নয়। আমরা কাউকে শত্রু মনে করি না, কারোর সাথে আমাদের কোনো বিদ্বেষ নেই, কোনো যুদ্ধ নেই। কিন্তু আমাদের তাদের সাথে যুদ্ধ রয়েছে বা আমাদের তাদের সাথে শত্রুতা রয়েছে, যারা আমাদের ভূখণ্ডের দিকে নজর দিয়েছে, যারা চায় শকুনের মতন করে কুদৃষ্টি দিয়ে যারা আমাদের ভূখণ্ডকে ছিন্ন ভিন্ন করে ইরানকে দুর্বল করতে চায়, ইরানের সম্পদ যারা লুটতরাজ করতে চায়, ইরানের সম্পদ যারা পাচার করতে চায়, তারা আমাদের শত্রু। যারা সুদূর আমেরিকা থেকে এসে, ইসরায়েল থেকে এসে, এমনকি তাদের তাবেদারি হয়ে মুনাফিকি করে, বিশ্বাসঘাতকতা করে যারা ইরানি জাতির বিরুদ্ধে দাঁড়িয়েছে, যারা ইরানের ভিতর থেকে ইরানি জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, যারা স্পেস দিচ্ছে ইরানে আক্রমণ করার জন্য, তারা আমাদের শত্রু। অর্থাৎ মোস্তফা খামেনি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এই যুদ্ধ থামবে না যতক্ষণ পর্যন্ত আমরা শহীদদের প্রতিশোধ না নিতে পারছি, ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ চলবে। তিনি কিন্তু মারাত্মক এক বিস্ফোরক মন্তব্য করলেন, এক বিবৃতি দিলেন, যে বিবৃতিতে নেতানিয়াহু তার গোটা পরিবার সহ ইসরায়েল ছেড়ে কোথায় যেন হারিয়ে গিয়েছে, তারও কোথাও কোনো হদিস খুঁজে পাওয়া যাচ্ছে না। সে গুপ্ত জায়গা থেকে বিবৃতি, এমনকি ভিডিও বার্তা প্রদান করছে, অডিও বার্তা প্রদান করছে। এরা ভীরু, এরা কাপুরুষ, এরা কখনো আলী খামেনির মতন শক্তিশালী নয়। আমরা দেখেছি বাংলাদেশেও একটা পক্ষ ছিল যারা মৃত্যুকে বরণ করে নিয়েছে, কিন্তু এই দেশের মাটি বা এই দেশকে রেখে তারা বিদেশে পাড়ি জমায়নি। আয়াতুল্লাহ আলী খামেনি তিনি মারা গিয়েছেন, সপরিবারে মারা গিয়েছেন, তারপরও তিনি চাইলেই ইরান থেকে পার্শ্ববর্তী রাষ্ট্র আফগানিস্তান, পাকিস্তান, তুরস্কে, আজারবাইজানে আশ্রয় নিতে পারত, রাশিয়া, চীনে আশ্রয় নিতে পারত, কিন্তু তারপরে তিনি সেটা করেননি। তিনি মৃত্যুকে মেনে নিয়েছেন, কিন্তু এরপরও সাহসিকতার সাথে শত্রুর মোকাবেলা করেছে। তিনি চাইলে বাংকারে লুকিয়ে থাকতে পারত। যেদিন তিনি মারা গেলেন ঠিক সেই সময়টায় তিনি কিন্তু প্রকাশ্যে একেবারে ওপেন একটা বিল্ডিংয়ে এসে তিনি বৈঠক করছিলেন। তিনি চাইলেই কিন্তু বাংকারে অবস্থান করতে পারতেন, কিন্তু সেটা করেননি। তিনি মৃত্যুকে হাসি মুখে বরণ করে নিয়েছে। অথচ এই ভীরু কাপুরুষ নেতানিয়াহুরা তারা ঠিকই দেশ ছেড়ে পালিয়ে গেছে এবং গোপন জায়গা থেকে তারা যুদ্ধ পরিচালনা করছে। একদিকে আমেরিকা, অন্যদিকে ইরান, আর মাঝখানে ইসরায়েল, লেবানন, ইরাক, উপসাগরীয় অঞ্চল। প্রশ্ন হচ্ছে, এখন এই যুদ্ধ যে গোটা মধ্যপ্রাচ্যকে দুই ভাগে বিভক্ত করে দিয়েছে, আজকের বিশ্লেষণে আমরা জানব আমেরিকার বিমানবাহী রণতরীকে লক্ষ্য করে যে হামলা হয়েছে, সেই রণতরীর সর্বশেষ অবস্থা, আকাশে KC-135 বিমান ভূপাতিত হওয়ার নাটকীয়তা এবং এর পেছনে কারা, এবং কেন এই যুদ্ধ দ্রুত আঞ্চলিক সংঘাতে ছড়িয়ে পড়েছে। ইরানি বিপ্লবী গার্ড বাহিনী, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, তারা জানিয়েছে আমেরিকান বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কনে ক্ষেপণাস্ত্র, একাধিক ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। তাদের দাবি অনুযায়ী অন্তত একটি ক্ষেপণাস্ত্র সরাসরি রণতরীটির উপর আঘাত এনেছে এবং এতে জাহাজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে আমেরিকার সামরিক কমান্ড ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড বলেছিল একটি ইরানি যুদ্ধজাহাজ অত্যন্ত কাছাকাছি চলে আসায় তারা সেটির উপর হামলা চালায়। অর্থাৎ পারস্য উপসাগরের সমুদ্র এখন সরাসরি সংঘর্ষের ময়দানে পরিণত হয়েছে। বিশ্লেষকদের মতে যদি সত্যি একটি বিমানবাহী রণতরী আঘাতের মুখে পড়ে থাকে তাহলে এটি হবে যুক্তরাষ্ট্রের সামরিক মর্যাদার উপর সবথেকে বড় ধাক্কা এবং এই যুদ্ধে এখন পর্যন্ত আমেরিকার সবথেকে বড় ক্ষতি। যেহেতু আমেরিকার কমান্ডার স্বীকার করেছে যে ইরানের একটি যুদ্ধজাহাজ তাদের রণতরীর পাশে চলে এসেছিল, তাহলে বাস্তবতা হচ্ছে একটি যুদ্ধজাহাজ সেখানে যায়নি। এত বড় একটা সামুদ্রিক বিমানবাহী রণতরীর মুখোমুখি যখন হয়েছে ইরান, তখন অবশ্যই ড্রোন, ক্ষেপণাস্ত্র, এমনকি বিভিন্ন যুদ্ধজাহাজ মিলিতভাবে তারা এই হামলাটা করেছিল। আমরা গতকালেও দেখেছি ডোনাল্ড ট্রাম্প বুক ফুলিয়ে দাবি করেছিল যে ইরানের একটি যুদ্ধজাহাজও আর অবশিষ্ট নেই। তারা নাকি হরমুজ প্রণালীতে এমনকি পারস্য উপসাগরে, আরব সাগরে সকল ইরানের যুদ্ধজাহাজ ধ্বংস করে দিয়েছে। তাহলে আজকে আবার তাদের কমান্ডার স্বীকার করছে যে ইরানের এক যুদ্ধজাহাজ তাদের আব্রাহাম লিঙ্কন রণতরীর কাছে চলে এসেছিল। তাহলে বোঝাই যাচ্ছে যে যুদ্ধটা কিভাবে চলছে। শুধুমাত্র আমরা সরাসরি যে যুদ্ধটা দেখছি বা বিভিন্ন মিডিয়াতে যেটা দেখছি এটা কিন্তু বাস্তব নয়। তথ্য সন্ত্রাস হচ্ছে এবং এখানে তথ্য যুদ্ধ হচ্ছে। আমেরিকা সবসময় তাদের ক্ষয়ক্ষতিটাকে চেপে যাচ্ছে, সেভাবে হাইলাইট হচ্ছে না বা ফোকাস করতে দিচ্ছে না, প্রচার করতে দিচ্ছে না। কিন্তু ইরানের যদি একটা ক্ষতি হচ্ছে তারা ফলাও করে সেখানে 10টা ক্ষতির কথা প্রচার করছে, যেন ইরানের ভিতরে একটা বিভক্তি তৈরি হয়। ইরানিরা যেন এই রেজিম ব্যবস্থার পরিবর্তন ঘটানোর জন্য রাস্তায় নেমে আসে। ইরানিরা যেন এই ইসলামী বিপ্লবী গার্ড বিরুদ্ধে তারা অস্ত্র ধরে নেয় এবং তাদের বিরুদ্ধে তারা যেন বিক্ষোভ শুরু করে। অর্থাৎ বিভিন্নভাবে আমেরিকা কৌশল অবলম্বন করেছে, কিন্তু আজকে তাদের সেই মুখোশ উন্মোচন হয়ে গেছে। ইরানের বিপ্লবী গার্ড দাবি করেছে আমেরিকার একটি রিফুয়েলিং বিমানও বোয়িং KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার ইরাকের আকাশে তারা ভূপাতিত করেছে। এই বিমানগুলো যুদ্ধের সময় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো মাঝ আকাশের যুদ্ধ বিমানকে জ্বালানি সরবরাহ করে, যার ফলে দীর্ঘ সময় ধরে অভিযান চালানো সম্ভব হয়। একটি বিষয় মনে রাখেন, এই যে রিফুয়েলিং যে যুদ্ধ বিমানগুলো এগুলো কিন্তু খুব একটা বেশি সংখ্যক না। সুদূর আমেরিকা থেকে যখন ইরানে তারা যুদ্ধ পরিচালনা করছে তখন তাদের এই রিফুয়েলিং বিমানের সংখ্যাটা কিন্তু খুবই কম। বিশেষ করে হয়তো হাতে গোনা 3-4টে হতে পারে। এই রিফুয়েলিং বিমানের ভিতরে যদি একটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু যুদ্ধে এক প্রকার অর্ধেক পরাজিত হয়ে গেছে। এখন ইরানে যেভাবে তারা হামলা চালিয়ে আসছিল দীর্ঘ 12-13 দিন ধরে, সেই পরিমাণ বা সেই হামলার তীব্রতা এখন কিন্তু চালাতে পারবে না। তাদের এই রিফুয়েলিং বিমান আকাশে যুদ্ধ বিমানগুলোকে তারা তেল সরবরাহ করে, অর্থাৎ একটার পর একটা এই রিফুয়েলিং বিমান থেকে তেল নিয়ে তারপর তারা আবার যুদ্ধের ময়দানে যায়। এক প্রকার আকাশে এটা বলা চলে একটা স্টেশন বা তেলের পাম্প। এই যে অয়েল স্টেশন একটা ধ্বংস হয়ে গেল, এটা ইরানের সবথেকে বড় একটা অর্জন। ইরান খোলস থেকে বের হয়ে আসে, ইরান গোছালোভাবে যুদ্ধটা পরিচালনা করেছে। ইরান কিন্তু ঘটকারতার পরিচয় না দিয়ে তারা প্রথম থেকে ডিসিপ্লিন মেনটেন করে তাদের ক্ষয়ক্ষতি হলেও তারা বিশৃঙ্খলা করেনি, এমনকি আগ বাড়িয়ে তারা বড় ধরনের হামলাও কিন্তু তারা চালায়নি। তারা সেম একটা ধারাবাহিকতা মেনটেন করে, ডিসিপ্লিন মেনটেন করে তারা যুদ্ধটা পরিচালনা করছে, যেটার প্রমাণ আজকে আমরা যুদ্ধের 14তম দিনে এসে দেখছি যে কিভাবে ইরাকের আকাশে আমেরিকার এই বড়, বিশেষ করে রিফুয়েলিং বিমানটা ধ্বংস করা মানে সবথেকে বড় একটা অর্জন ইরানের। সেন্টকম স্বীকারও করেছে যে তাদের একটা বিমান বিধ্বস্ত হয়েছে এবং এতে কয়েকজন নিহত এমনকি আহত হয়েছে। আরও একটি KC-135 মাঝ আকাশে আগুন ধরে যাওয়ার পর জরুরি অবতরণও করেছে। ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে সেটা জরুরি অবতরণ করেছে, কিন্তু সেটাও কিন্তু আর রিপেয়ার যোগ্য নয়। অর্থাৎ এই যুদ্ধ এখন সরাসরি আমেরিকার যে সামরিক অবকাঠামো, সেই অবকাঠামো এক প্রকার কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে এই রিফুয়েলিং যে বিমান, এই রিফুয়েলিং বিমান আজকেই 2টা ধ্বংস হয়েছে। একটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে, আরেকটাতে আগুন ধরে গিয়েছে, অর্থাৎ তারা নিজেরাই স্বীকার করেছে। তো সব মিলিয়ে আমেরিকার যুদ্ধ কিন্তু চরমভাবে পিছিয়ে পড়ল। এদিকে একই রাতে ইরানে ইসরায়েলের দিক থেকে কিন্তু ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে। লেবানন থেকে হিজবুল্লাহ তারাও কিন্তু বিপুল পরিমাণে ড্রোন হামলা এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলের একটি শহর জার্জিস এলাকায় একটি ভবন সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত করলে অন্তত 7 জন আহত হয়েছে। একই সময় লেবানন থেকে হিজবুল্লাহরাও উত্তর ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ করেছে।
অর্থাৎ যুদ্ধ এখন 3টি ফ্রন্টে চলছে। ইরান বনাম ইসরায়েল, ইরান বনাম যুক্তরাষ্ট্র এবং হিজবুল্লাহ বনাম ইসরায়েল। অর্থাৎ এই মুহূর্তে ইরানের পক্ষে সরাসরি তাদের প্রক্সি যোদ্ধা হিসেবে হিজবুল্লাহ মাঠে নেমেছে। যুদ্ধের প্রথম দিকে আমরা দেখেছি হিজবুল্লাহ নীরব ছিল, চুপ ছিল, কিন্তু গত 3 থেকে 4 দিন থেকে হিজবুল্লাহ তাদের এই যুদ্ধের তীব্রতা এবং আক্রমণের তীব্রতা বিপুল পরিমাণ বাড়িয়েছে। এই হামলার জবাবে ইসরায়েল সরাসরি ইরানের ভিতরে বিমান হামলা চালিয়েছে। তারা রাজধানী তেহরানে সহ আরাক এবং বোরাজজান শহরে বিস্ফোরণ ব্যাপক পরিমাণে তারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তেহরানের উত্তর পূর্ব এমনকি দক্ষিণ পশ্চিম এবং পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানেও হামলার খবর পাওয়া যাচ্ছে। এর মাধ্যমে ইসরায়েল একটা স্পষ্ট বার্তা দিতে চাইছে, ইরান যদি দূর থেকে আঘাত করে তাহলে তারাও কিন্তু ভিতর থেকে আঘাত করবে। অর্থাৎ ইসরায়েলও পাল্টা আঘাত করছে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই মুহূর্তে ইরান একটা বৃহৎ রাষ্ট্র হওয়ার কারণে গোটা দেশব্যাপী তারা ছড়িয়ে রেখেছে এবং বিশেষ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে টার্গেট করে তারা আকাশ প্রতিরক্ষা সিস্টেমটাকে ব্যবহার করছে। অর্থাৎ এক প্রকার ইসরায়েল এবং আমেরিকাকে ইনভাইট করছে এবং বিভিন্ন জায়গাগুলোতে তারা আক্রমণ করার সুযোগ পাচ্ছে। এটার মাধ্যমে তাদের শক্তি ক্ষয় হচ্ছে। ইরান চাচ্ছে একটা দীর্ঘমেয়াদী যুদ্ধে ইসরায়েল এবং আমেরিকাকে রেখে তাদের শক্তি ক্ষয় করতে। তো সব মিলিয়ে ইরান যুদ্ধের যে কৌশল, যে স্ট্র্যাটেজি, সেই দিক থেকে ইরান এখন পর্যন্ত এগিয়ে রয়েছে। এবং আজকে এই যে বড় ধরনের বিপর্যয় হয়েছে, এই বড় বিপর্যয়ের মধ্যে কিন্তু আমেরিকা এবং ইসরায়েলের জন্য এই যুদ্ধে তারা ইতোমধ্যেই পরাজিত হয়েছিল, আজকে তারা আরও বড় ধরনের পরাজয়ের মুখোমুখি হলো। ইরাকের কুর্দিস্তান অঞ্চলের শহর এরবিলে অবস্থিত একটি ফরাসি সামরিক ঘাঁটিতেও ড্রোন হামলা চালানো হয়েছে। এতে 6 জন ফরাসি সেনা আহত হয়েছে। অর্থাৎ এখন শুধু আমেরিকা নয়, ইউরোপীয় যে শক্তিগুলো তাদেরকেও টার্গেট করা হচ্ছে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ভারতের গতকাল আমরা দেখেছি ভারতের ড্রোন কারখানাতে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে মারাত্মক ক্ষয়ক্ষতি করা হয়েছিল। এমনকি ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যদি ভারত ইসরায়েলকে সহায়তা প্রদান করতে থাকে এবং ইরানের প্রতি তারা যদি আপনার কোনো ধরনের সহযোগিতা না করুক, অন্তত ইরানের কাছ থেকে তারা অনুমতি নিয়ে যদি হরমুজ ব্যবহার করতে চায়, তাহলে সেক্ষেত্রে কেবল ইরান ভারতকে হরমুজ ব্যবহার করার অনুমতি প্রদান করবে। কারণ ইরানের সাথে ভারতের ভালো একটা সম্পর্ক রয়েছে, বিশেষ করে ব্যবসায়িক এবং বাণিজ্যিক সম্পর্ক তো আছেই। আমরা আগে থেকে জানি ইরানের একটা ভালো বন্ধু হচ্ছে ভারত। কিন্তু হরমুজ প্রণালীতে ইসরায়েল এবং আমেরিকার স্বার্থের সাথে জড়িত ভারতের যে জাহাজগুলো সেগুলোকেও যাতায়াতে বা চলাচলে সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তবে আজকে নরেন্দ্র মোদী যখন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ানের সাথে ফোনে কথা বলে, তখন মাসুদ পেজেকশিয়ান তাকে আশ্বস্ত করেছে যে আমরা এখন যুদ্ধের মধ্যে আছি, আর যুদ্ধের মধ্যে আমাদের আলোচনাটা আমরা ততটা কন্টিনিউ করতে পারবো না। তবে একটি বিষয় নিশ্চিত, যদি এই হরমুজ প্রণালীতে কোনো ধরনের তেলবাহী জাহাজ বা কোনো পণ্যবাহী জাহাজ যদি চলাচল করতে হয়, তাহলে অবশ্যই আমাদের অনুমতি সাপেক্ষে চলতে হবে। এখানে আমাদের কে বন্ধু, কে শত্রু আর কে মিত্র, এটা আমরা এখন দেখছি না। আমরা দেখছি আমেরিকা এবং ইসরায়েল ছাড়া অন্য যারা এখানে জাহাজ চলাচল করবে তারা যেন আমাদের অনুমতি সাপেক্ষে চলে। আর আমেরিকা এবং ইসরায়েল ও তাদের মিত্র যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের উপরে সরাসরি হামলা হবে, তাদের জন্য কোনো অনুমতির সুযোগ নেই। এই যুদ্ধের ইতিমধ্যে কিন্তু সরাসরি প্রভাব পড়েছে বিশ্বের জ্বালানি বাজারেও। তেলের দাম ইতিমধ্যে $100 ছাড়িয়ে গেছে। আর আরও একটা মজার বিষয়, সবশেষে কিন্তু যুদ্ধের যে আপনার সফলতা বা যুদ্ধের যে ফসল, সেই ফসল রাশিয়া ঘরে তুলছে। অর্থাৎ ইরান, ইসরায়েল, আমেরিকার এই ত্রিমুখী যুদ্ধে এখন পর্যন্ত রাশিয়া একটা ভালো অবস্থানে রয়েছে। রাশিয়ার উপরে যে তেলের নিষেধাজ্ঞা ছিল, আমেরিকার সাথে ইসরায়েল এবং ইরানের এই যুদ্ধে এখন সেই নিষেধাজ্ঞা উঠে গিয়েছে। অর্থাৎ রাশিয়া থেকে এখন সকলেই কিন্তু বা প্রত্যেকটা রাষ্ট্রই স্বল্প দামে স্বল্প মূল্যে তেল ক্রয় করছে। অর্থাৎ সব মিলিয়ে ইরানের এই যুদ্ধ রাশিয়ার জন্য একটা বড় অ্যাডভান্টেজ এনে দিয়েছে। রাশিয়া চায় পেছন দিক থেকে তারা ইরানকে যেভাবে আপনার গোয়েন্দা সহযোগিতা, সামরিক সহযোগিতা, এমনকি স্যাটেলাইটের মাধ্যমে আমেরিকা ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর যে তথ্য সরবরাহ করার মাধ্যমে ইরানকে সহযোগিতা করছে, এই সহযোগিতা করার মাধ্যমে তারা ইরানকে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান তারা নিশ্চিত করছে। আর ইরানের জন্য এটাই কিন্তু বড় একটা সুবিধা এনে দিয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে আমেরিকার যে ঘাঁটিগুলো রয়েছে এবং গুরুত্বপূর্ণ যে স্থাপনাগুলো রয়েছে সেখানে টার্গেট করে করে হামলা করা ইরানের জন্য অত্যন্ত দুরূহ একটা বিষয়। কিন্তু রাশিয়া এবং চীন তারা পেছন থেকে সহায়তা দেওয়ার মাধ্যমে, গোয়েন্দা সহায়তা দেওয়ার মাধ্যমে যে তথ্যটা দিছে সেটার আলোকে ইরান এখন পর্যন্ত সফল অভিযান পরিচালনা করছে।
এবং আজকের এই গুরুত্বপূর্ণ অভিযানটায় বড় ধরনের যে সফলতা ইরান পেয়েছে, এটা এখন পর্যন্ত দীর্ঘ 14 দিনের যুদ্ধে, এই 13 দিনের যুদ্ধে ইরান এখন পর্যন্ত পায়নি। অর্থাৎ আজকে ইরানের জন্য সবথেকে বড় একটা সফল কাম দিন। তো দর্শক, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে আজকে 3টি বড় শক্তিকে সরাসরি অবস্থান দাঁড় করিয়ে দিয়েছে। সেটার ভিত্তিতে ইরান তারা জানিয়ে দিয়েছে তারা জাতি হিসেবে মাথা নত করবে না, তারা ভাঙবে, তারা মস্কাবে, তবুও তারা শির দ্বারা উঁচু রাখবে। এই ইরান দেখিয়ে দিয়েছে। এমনকি তাদের একজন আয়াতুল্লাহ আলী খামেনি মারা যাওয়ার পর তার ছেলে যেভাবে দায়িত্ব গ্রহণ করার পর সাহসী বক্তব্য প্রদান করার মাধ্যমে আমেরিকা এবং ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের তাদের তাবেদার, বিশেষ করে সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাতের যে সমস্ত নামধারী মুসলিম শাসকরা আজকে শাসন ব্যবস্থার কেন্দ্রে রয়েছে, তাদের অন্তরে ভয় ধরিয়ে দিয়েছে। তাতে করে কিন্তু পুরো গোটা বিশ্ব এখন জেনেছে যে সত্যিকার অর্থে একটা বীর জাতি থাকতে হলে, একটা শক্তিশালী সাহসী জাতি থাকতে হলে সেটা হচ্ছে ইরানি জাতি। এমনকি আয়াতুল্লাহ আলী খামেনির পূর্বে ইরানের ভিতর থেকে যে বিভক্তিটা শুরু হয়েছিল, সেই বিভক্তিও আজকে দূর হয়ে গেছে। সকলে আজকে এক প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে এবং সকলে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। সকলে বুঝতে পারছে যে আমেরিকা এবং ইসরায়েলের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ইরানকে ভেঙে টুকরো টুকরো করা, দুর্বল করা এবং ইরানের যে সম্পদ রয়েছে সেই সম্পদ লুট করা। তাই কোনোভাবে তারা এখন আর কোনো পাশ্চাত্য শক্তিকে সম্পদ লুট করার সুযোগ দিবে না।